ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আইন শৃঙ্খলার দায়িত্বে আনসার সদস্যরা, ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছায় কাজ করছে ছাত্ররা। 3 দিন বন্ধ থাকার পর খুলল দেশের তৈরি পোশাক ও বস্ত্র কলকারখানা। শ্রমিকরা ফিরেছেন কাছে, পুরো দমে চলছে উৎপাদন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। দেশে ফিরলে শপথ অনুষ্ঠান, শিগগিরই গেজেট প্রকাশ। সংসদ বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পেয়েছেন খসরু সহ বিএনপির 2000 নেতাকর্মী। এবং বেরিয়ে আসছে থলের বিড়াল, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেন হাসান মাহমুদ। দুবাইয়ে একাধিক বাড়ি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে রাজধানীর জনজীবন। পুলিশের অনুপস্থিতিতে আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে আনসার সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছায় কাজ করছেন ছাত্ররা। এই বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে শান্তিনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আপনি রাজধানীর এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলিয়ে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের গত 5 তারিখ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাজধানীর এখনকার যে পরিস্থিতি, শান্তি, আমরা এই মুহূর্তে আছি রাজধানী শান্তিনগরে। আপনি দেখতেই পাচ্ছেন রাজধানী শান্তিনগর আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে এবং এই অবস্থা কিন্তু পুরো রাজধানী জুড়েই। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হলো, গতকালকে কিন্তু আনসার প্রতিরক্ষা বাহিনী তারা কিন্তু রাজধানী ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা সহ রাজধানী ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে। এবং রাজধানী শান্তিনগরের এখানে যে শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীরা হচ্ছে তারা কিন্তু তাদের এই দায়িত্ববোধ থেকে এখানে এসে তারা হচ্ছে তাদের দায়িত্ব পালন করছেন। এবং আমরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে আনসার সদস্যকে দেখেছি এবং শিক্ষার্থীদেরকে দেখেছি, যারা মূলত রাজধানী ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে কাজ করে যাচ্ছে এবং তারা কিন্তু টিমকে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, আসলে তারা এখানে যে এই যে কাজটি করছে এটি আসলে কোন দায়িত্ববোধ থেকে করছে এবং তারা মূলত কিভাবে এই কাজটি করছে। এই যে আপনারা একটা বড় গুরু দায়িত্ব পালন করছে, যেহেতু এখন রাস্তায় পুলিশ নেই, আসলে আপনারা কিভাবে সমন্বয়ের মাধ্যমে কাজটি করছেন, কেন আপনারা আসলে এই কাজটিকে নিজেদের দায়িত্ব মনে করেন? আমরা যারা সুনাগরিক আছি দেশের, আমরা মনে করি যে যেহেতু বর্তমানে ট্রাফিক পুলিশ বাংলাদেশে কাজ করছে না, তো সুতরাং ট্রাফিককে সঠিকভাবে পরিচালনার জন্য কাউকে না কাউকে তো কাজ করতেই হবে। সেই তারই ইয়া থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এই স্থানীয় যারা আছি আর শান্তিনগরের আশেপাশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি দল গঠন করেছি এবং এর মাধ্যমে আমরা 3টি শিফটে, কারণ সারাদিন যেহেতু ট্রাফিক থাকে এটি একটি রাজধানীর মূল পয়েন্ট বলা চলে, এই কারণে 12 ঘন্টা আমরা কাজ করতেছি, 3 শিফটে 4 ঘন্টা করে কাজ করতেছি আমরা এখানে। নাগরিকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, যেহেতু আপনাদের এটা একেবারে নতুন দায়িত্ব, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। জি অবশ্যই, আমরা সবাইকে বলতে চাই যে আশেপাশে যারা আছে বা পুরো রাজধানীতে যারা আছে, আমরা সবাই যেন ট্রাফিক আইন মেনে চলি, সকলের সিগন্যালটা ভালো মতো খেয়াল করি, জেব্রা ক্রসিং ব্যবহার করি এবং ফুটওভার ব্রিজগুলো সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমার মনে হয় আমরা সবাই সফল হব। জি, উনি যেমনটা বলছিলেন যে নিজ দায়িত্ব থেকে তারা একটা টিম গঠন করেছেন, আশপাশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে তারা একটা টিম ওয়ার্ক করছেন এবং বিভিন্ন শিফটে তারা কাজ করছেন। আমরা এখানে নারী শিক্ষার্থীদের দেখেছি এবং সবাই কিন্তু, এবং এখানকার যারা নাগরিক আছেন বা রাজধানী ঢাকার, তারাও কিন্তু তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, তাদেরকে অনেকে পানীয় এবং অন্যান্য খাবার দিয়ে যাচ্ছেন। এবং আমরা রাজধানীর অন্যান্য অঞ্চলে আনসার সদস্য যারা আছে তাদেরকে দেখেছি, তারাও তাদের হচ্ছে নির্লসভাবে কাজ করে যাচ্ছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গত কয়েকদিনে রাজধানী ঢাকার যে ভয়াবহ চিত্র ছিল, সেই ভয়ানক স্মৃতির কথা ভুলে মানুষ কিন্তু আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। রাজধানীর আশপাশের যে দোকানগুলো আছে সেগুলো আস্তে আস্তে খোলা শুরু করেছে, যদিও সেভাবে শুরু হয়নি, কিন্তু আমরা দেখছি এই পরিবেশটাকে স্বাভাবিক করার জন্য মানুষ কিন্তু বের হওয়া শুরু হয়েছে এবং দোকানপাট খোলা শুরু হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। আপনি জানেন গতকাল বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ গতকালকের আগের দিন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মহামান্য রাষ্ট্রপতি আলোচনার মাধ্যমে কিন্তু তারা একটা অন্তর্বর্তী সরকারের একটা রূপরেখা ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন, হয়তো বা আজকের মধ্যেই সেটা শপথ হতে পারে। আপনি জানেন যে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে, অর্থাৎ দীর্ঘদিনের মানুষের যে ক্ষোভ ছিল, সে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে যে একটা ভয়ানক সিচুয়েশন তৈরি ছিল সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং মানুষের মনে যে ভয় বা ভীতি, যে আশঙ্কা ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং এই দেশটা গড়ার আমাদের সবার দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকে কিন্তু দেশের প্রত্যেকটা নাগরিক যার যার জায়গা থেকে এগিয়ে আসছে। এবং গতকালকে কিন্তু সমন্বয়করা বলেছেন যে এই দেশ আমার, আপনার সবার, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের।
আমাদের সবার, এবং রাষ্ট্রীয় স্থাপনা সহ যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে এবং সংখ্যালঘু সহ যত ব্যবসা প্রতিষ্ঠান বা মানুষের আবাসস্থল রয়েছে কেউ যেন কোনোভাবে আঘাত না করে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু তারা রাজধানী সহ সারা দেশের নাগরিকের সহযোগিতা চেয়েছেন এবং তাদের সেই ডাকেই কিন্তু অনেকে সাড়া দিয়েছেন। তারই অংশ হিসাবে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থী এবং আনসার সদস্যরা সম্মিলিতভাবে তারা কিন্তু তাদের সেই দায়িত্বটি পালন করে যাচ্ছেন এবং এই যে গুরু দায়িত্ব শিক্ষার্থী সহ ছাত্র জনতা তুলে নিয়েছে, এই গুরু দায়িত্ব তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা পালন করে যাচ্ছেন এবং আমরা সাধারণ মানুষকেও দেখছি তাদের সেই যে দায়িত্ব পালন করছে তাদেরকে উৎসাহ দিচ্ছেন। আমরা আশা করছি যেভাবে রাজধানীর পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে দ্রুত সময়ের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে এবং মানুষ আগে যেভাবে চলাচল করতে সেভাবেই চলাচল করবে এবং বাংলাদেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, এটাই কিন্তু আমাদের সবার প্রত্যাশা। এই ছিল রাজধানী শান্তিনগর মোড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝার অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শান্তিনগর থেকে সহকর্মী মাঝার যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন রাজধানীর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। রাজধানীর বাইরেও সারা দেশে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন এস সোহান। সোহান, আপনি নিশ্চয় শুনছেন, আপনি জানাবেন বাগেরহাটে জনজীবনে আসলে কতটুকু স্বস্তি ফিরল আর রাস্তায় মানুষের আনাগোনা কেমন দেখছেন? বাগেরহাটের জনজীবন কিন্তু স্বাভাবিক হতে চলেছে। সকাল থেকে আমরা বাগেরহাটের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, মানুষের আনাগোনা কিন্তু রাস্তায় বেড়েছে, বাজার ঘাটে চাঞ্চল্য বেড়েছে। আমরা এই মুহূর্তে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন যে ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড়ে রয়েছি। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে বাগেরহাট জেলার যে পরিবহনগুলো সেগুলো কিন্তু চলাচল করছে এবং দূরপাল্লার যে সব পরিবহন রয়েছে তারা কিন্তু সীমিত পরিসরে চলাচল শুরু করেছে এবং ছোটখাটো যে যানবাহন রয়েছে তারা কিন্তু খুব ভালোভাবেই চলছে। এক কথায় বলা যায় যে দীর্ঘদিনের যে জটিলতা ছিল সেই জটিলতা কাটিয়ে বাগেরহাট কিন্তু স্বাভাবিক হয়েছে। মানুষ যে যার প্রয়োজনে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমরা অফিস আদালত দেখেছি, সেখানে কিন্তু কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, ব্যাংক এবং বিভিন্ন অফিসে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা অফিস করছে এবং সেবা প্রার্থীরাও সেবা নিতে আসছেন। আদালত পাড়ায় কিন্তু বিভিন্ন মামলার আসামিরাও এসেছেন, কারণ যারা হয়রানিমূলক মামলায় আসামি ছিলেন তারা কিন্তু অনায়াসেই জামিন পাচ্ছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া আমরা যদি বাগেরহাটের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি বলি, সেটাও স্বাভাবিক হয়েছে এবং বাগেরহাটে কিন্তু সবকিছু মিলে এখন স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বাগেরহাটের মধ্যে রয়েছে দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরের কার্যক্রমও কিন্তু স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন। সেখানে কিন্তু মাল খালাস এবং বোঝাই চলছে, জাহাজের আগমন নির্গমন ও স্বাভাবিকভাবে চলছে। এছাড়া বাগেরহাট জেলা পুলিশের যে শীর্ষ কর্মকর্তা রয়েছেন পুলিশ সুপার কিন্তু বাগেরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার যে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল তাদের সাথে সভা করেছেন এবং বাগেরহাটের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেই এবং বাগেরহাট সবকিছু মিলে স্বাভাবিক রয়েছে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সোহান। আমরা এই বিষয়ে আরো জানবো। আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী স্বপন। স্বপন, আপনি জানাবেন যে এই পরিস্থিতিতে লক্ষ্মীপুরের আসলে কতটুকু স্বস্তি ফিরে পেয়েছে মানুষ আর রাস্তায় মানুষের আনাগোনা কেমন দেখছেন, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। লিনিয়া, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি জনজীবন কেমন। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পরপরই লক্ষ্মীপুরের ছাত্র জনতা এবং নারী পুরুষ নির্বিশেষে শ্রমিক সবাই রাস্তায় নেমে আসে এবং তারা আনন্দ মিছিল করে। এই আনন্দ মিছিলের সাথে সাথে সবাই আনন্দ মিছিল পুরো রাতব্যাপী চলতে থাকে। এর পরের দিন 6 আগস্ট
লক্ষ্মীপুর সকাল 6টায় যখন কারফিউ প্রত্যাহার করা হয় তারপরেই জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। বিশেষ করে এখানকার যে মানুষজন রয়েছে তারা তাদের প্রয়োজনে তারা দোকানপাট খুলতে থাকে, মানুষজন তাদের যে অফিস আদালত ছিল সেগুলোতে তারা যাতায়াত শুরু করে। এবং গতকালকে লক্ষ্মীপুর জজকোর্ট সহ যে স্কুল কলেজ ছিল সেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। আমি লিনিয়া আমি আপনাকে জানিয়ে রাখি, তবে এখানে বিশেষ করে লক্ষ্মীপুর জেলার যে 5টি থানা 6টি থানা রয়েছে এবং লক্ষ্মীপুরের পুলিশ সুপার কার্যালয় এখনো সেগুলি তালাবদ্ধ রয়েছে। আমরা আজকে সকালবেলা এইসবগুলো ঘুরে এসেছি, সেগুলো লক্ষ্মীপুরের পুলিশ সুপার তিনি পুলিশ লাইনে অবস্থান করেছেন। গতকাল রাতে যে বর্তমান সরকার থেকে যে বলা হয়েছে যে আনসার সদস্যরা থানা দায়িত্ব নেবেন, এখনো লক্ষ্মীপুর কোনো থানায় আনসার সদস্য এসে পৌঁছানে। তবে লক্ষ্মীপুরে 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরে লক্ষ্মীপুরের ছাত্র জনতা, এখানকার জেলা বিএনপি জামাত সহ এবং অন্যান্য যে রাজনৈতিক গণ আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিল তারা বসে সমন্বয় করে তারা নিজেরাই কমিটি গঠন করে হিন্দুদের বিভিন্ন পাড়া মহল্লা মন্দির তারা পাহারা দিচ্ছে এবং তারা লক্ষ্মীপুর জেলা শহর এবং বিভিন্ন থানায় 5 সদস্য এবং 6 সদস্য বিশিষ্ট কমিটি করে সেখানে তারা মোবাইল নম্বর দিয়ে সেটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যেন কোথাও কোনো দুষ্কৃতিকারী যদি কোথাও হামলা করে তাদেরকে যেন জানানো হয় এবং তারা তাদের পক্ষ থেকে সেগুলো প্রতিহত করার ব্যবস্থা করবে। বিশেষ করে লক্ষ্মীপুরে 4 আগস্ট যে শিক্ষার্থীদের সাথে আওয়ামী যুবলীগের যে সংঘর্ষের ঘটনা ঘটে, ওই সংঘর্ষে 12 জন নিহত হওয়ার পরে লক্ষ্মীপুর থেকে আওয়ামী লীগের যে যাতায়াত কর্মী ছিল তারা পালিয়ে যায়। তো এখন যে লক্ষ্মীপুরের নতুন শেখ হাসিনা পতনের পরপরই লক্ষ্মীপুরের জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে এবং দূরপাল্লা বাস এবং সিএনজি অটোরিকশা সবই স্বাভাবিক রয়েছে। লিনিয়া এ ছিল লক্ষ্মীপুর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনজীবনের সর্বশেষ খবর। স্বপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বপন। 3 দিন বন্ধ থাকার পর রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা খুলেছে আজ। সকাল থেকেই কাজে যোগ দেন শ্রমিকরা, পুরো দমে শুরু হয় উৎপাদন। এতে প্রাণ ফিরেছে কারখানাগুলো। গেল রোববার শিক্ষার্থীদের অসহযোগ কর্মসূচির মধ্যেই তৈরি পোশাক কারখানা খোলা রাখে কারখানা মালিকরা। এই সময় আশুলিয়ায় বেশ কিছু কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ওই দিনেই তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তারপর সোমবার ও মঙ্গলবার 2 দিনও বন্ধ ছিল। উত্তেজনার পরিস্থিতির কারণে 3 দিন বন্ধ থাকে কারখানা। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় আজ খুলেছে কারখানা। দর্শক, এ নিয়ে আরো জানবো। এই বিষয়ে জানাতে এই মুহূর্তে সাভারের শিল্প কারখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, কারখানাতে শ্রমিক উপস্থিতি কেমন দেখছেন আর উৎপাদন নিয়ে কারখানা মালিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভার আশুলিয়ার যে আশুলিয়া শিল্প অঞ্চল এলাকায়। আপনাকে যদি জানাই যে সকাল থেকে দেখতে পাচ্ছি যে অনেক কারখানায় কিন্তু ইতিমধ্যে খুলে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সকাল থেকে কিন্তু কাজে যোগ দিয়েছে তাদের যে কারখানাগুলোতে। আমরা দেখতে পেরেছি যে শিল্প কারখানাগুলো কিন্তু সাভার আশুলিয়ার যে আপনি জানেন সাভার আশুলিয়া ধামরাই সব মিলিয়ে কিন্তু 1068টি কারখানা রয়েছে। আমরা বেশিরভাগ কারখানায় দেখেছি যে খুলেছে এবং আমরা আবার দেখেছি যে অনেক কারখানায় কিন্তু বন্ধ আছে। আবার কিছু কিছু কারখানায় দেখছি যে তারা কিন্তু সকাল থেকে খুলেছিল এবং অনেক সময় শ্রমিক কম আশায় করে অনেক কারখানা কিন্তু ছুটি দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাকে আরো জানিয়ে রাখি যে আমরা অনেক কারখানায় দেখেছি অনেকেই কিন্তু সকাল থেকে কিন্তু তারা কাজে যোগ দেওয়ার জন্য কারখানার গেটে গিয়ে ভিড় করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওইসব কারখানা কিন্তু তারা বন্ধের নোটিশ দেওয়ায় কিন্তু অনেকেই কিন্তু ফিরে এসেছে। যে অনেকেই কিন্তু অনেক এলাকায় কিন্তু এখন পর্যন্ত এলাকায় যান চলাচল স্বাভাবিক থাকলেও এবং সড়ক মহাসড়কে আমরা দেখেছি যে যান চলাচল অনেকটা স্বাভাবিক আছে এবং দুপল্লার যানবাহন চলতে দেখেছি এবং যে মহল্লার ভিতরে যেসব কারখানা আছে বিশেষ করে ভিতরে যে সেগুলোতে আমরা দেখেছি সেগুলো কিন্তু পুরো দমে উৎপাদন চালিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার এবং আশুলিয়ার যে শিল্প অঞ্চলে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু আমরা দেখেছি যে
তারা কিন্তু তাদের উৎপাদনকে চালিয়ে যাচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে শিল্প কারখানাগুলো আছে তারা কিন্তু তাদের কিন্তু চালিয়ে যাচ্ছে এবং বড় করে বেশি বেশি বড় কারখানাগুলো আমরা দেখেছি সেসব কারখানা কিন্তু তারা নোটিশ দিয়ে কিন্তু তারা অনেক সময় বন্ধ রেখেছে যে স্বাভাবিক অবস্থা আরো ফিরলে তারা কিন্তু খোলা রাখবে এমনটি কিন্তু জানিয়েছে। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনারা কি আজকে খুলেছেন, কোনো সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হইতেছে না কাজ করতে, আমরা সুষ্ঠুভাবে কাজ করতেছি, সকল কর্মচারী আমাদের এখানে অংশগ্রহণ করছে, আমাদের কাজে কোনো বাধা নেই। যেমনটি বলছিলেন যে এই যে অন্তু গার্মেন্টসের যে মালিক উনি কিন্তু জানালেন যে ওনার কারখানা কিন্তু খুলেছে। আমরা দেখেছি যে সাভার আশুলিয়ায় বেশিরভাগ কারখানায় খুলেছে, অনেক সময় কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে এমনটি কিন্তু দেখেছি, কিন্তু অনেক কারখানায় কিন্তু খুলতে পারে নাই শ্রমিকরা, তারা কাজে যোগ দিতে পারে নাই। এর জন্য এই ছিল সাভার আশুলিয়ার শিল্প অঞ্চল থেকে। শাহিনুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিনুর। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে চূড়ান্ত করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত তালিকা ঘোষণার কথাও জানানো হয়। এই সময় অধ্যাপক আসিফ নজরুল জানান, দ্রুত সময়ের মধ্যেই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার কে হচ্ছেন এই নিয়ে চলে জল্পনা কল্পনা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও সেনা নৌ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সহ 15 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 6 ঘন্টার বৈঠক শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, তাদের প্রস্তাব অনুযায়ী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে একজন ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেছেন তারা। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন থাকবে এবং বাংলাদেশে কবে নির্বাচন হবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অধ্যাপক আসিফ নজরুল। আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে এই সরকার গঠন করতে যাচ্ছি। এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে, নিয়ম আছে, সেটা ফলো করা হবে। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীর পুনর্গঠন করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি, এমনটা জানান সমন্বয়করা। যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার দেশে ফিরলেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এর আগে মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়। এছাড়া 1 জুলাই 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও জানানো হয়েছে। বঙ্গভবনের একাধিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পালাতে গিয়ে এয়ারপোর্টে আটক হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ সরকারি মন্ত্রীদের মধ্যে হাসান মাহমুদ নানা মন্তব্যের জন্য বিতর্কিত।
টানা 4 মেয়াদে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়ে হাসান মাহমুদ ও তার পরিবার এখন কয়েক হাজার কোটি টাকার মালিক। দেশে অঢেল স্থাবর অস্থাবর সম্পত্তির পাশাপাশি দুবাইতে রয়েছে বেশ কয়েকটি বাড়ি। বাকিটা জানাচ্ছেন কায়েস রাহাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরোষে উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলের পুরোটাই বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দর পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকায় 3টি 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন 100 কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশে সম্পদ গড়েননি, সম্পদ পাচারেও সিদ্ধহস্ত হাসান মাহমুদ। আরব আমিরাত দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এইসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভির ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালে নিয়োগ, বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে একটি বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলেও পিছিয়ে নেই হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হিন্দু ও বৌদ্ধদের কয়েক একর সম্পত্তি দখল করে নেন হাসান মাহমুদ ও তার ভাই। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্যও দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালে গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ে টানা 16 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালে পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেশ এখন একনায়কতন্ত্র মুক্ত উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া জানান তিনি। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বাংলাদেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর বিষয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেলজয়ী। এখন আমরা স্বাধীন, একটি মুক্ত দেশ। আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ। শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ দখলকৃত ছিল। একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। 28 জুন 1940 সালে চট্টগ্রামে জন্ম নেয়া কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনুস একাধারে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে। 2006 সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য। নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম অর্জন করেন। সেই সঙ্গে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ নিজের ঝুলিতে তোলেন অসংখ্য পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি বছর প্যারিস অলিম্পিকে ছিলেন বিশেষ অতিথির আসনে। এর আগে 2016 সালে রিওতে অলিম্পিক মশাল বহন করেন তিনি। এছাড়া 2020 সালে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা পান খ্যাতিমান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাতভর ছিনতাই ও ডাকাত আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছে রাজধানীর মোহাম্মদপুরবাসী।
ছিনতাইয়ের ঘটনা ঘটে ঢাকা উদ্যান, ৭ মসজিদ, হাউজিং ও ৪০ ফিট এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১২টার পর অন্তত ১৫০ ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় হানা দেয়। কয়েকটি বাসায় ঢুকে করে ছিনতাইও। এমন ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাসিন্দারা। এই সময় স্থানীয়রা ছিনতাইকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে মসজিদের মাইকে ঘোষণা দেন। এতে সাড়া দিয়ে সড়কে নেমে আসেন শত শত বাসিন্দা। রাতে জেগে তারা পাহারা দেন এলাকার অলিগলি। ডিঙ্গি নৌকার জন্য বিখ্যাত পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর। দেশের বিভিন্ন অঞ্চলে এই এলাকার নৌকা আগে গেলেও আটঘরে তৈরি এই কাঠের নৌকা এবার যাবে জার্মানিতে। সবকিছু ঠিক থাকলে আগস্টে হস্তান্তর করা হবে এই নৌকা। দেশের বাহিরে নৌকা যাওয়ায় খুশি স্থানীয় নৌকা কারিগর ও বাসিন্দারা। সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের তথ্য ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। এবার দেশের গণ্ডি পেরিয়ে আটঘরের নৌকা যাচ্ছে সুদূর জার্মানিতে। দক্ষিণের জেলা পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর ডিঙি নৌকার জন্য বিখ্যাত। গত 2 মাস আগে জার্মানির এক নাগরিক আটঘরে ঘুরতে এসে এই নৌকা তার পছন্দ হয়। কারিগর আজিজুল হকের কাছে প্রাথমিকভাবে 10টি নৌকার অর্ডার দেন তিনি। বর্তমানে যার কাজ চলছে এবং আগস্ট মাসেই তা শেষ হবে বলে জানান এই কারিগর। 10টা আমরা অর্ডার পাইছি, আর পরবর্তী দাদা কাকা এই 10টা যদি আপনার নেওয়ার পরে হয়তো আরো আপনার ওই না তো আরো 20-30টা নৌকা অর্ডার হবে। এটা আমার একটা কোম্পানির খোলার আমার চিন্তা ভাবনা আছে। এদিকে আটঘরের নৌকা বিদেশে যাচ্ছে এ খবরে স্থানীয় জনগণ নৌকা দেখতে ভিড় জমাচ্ছে। ভবিষ্যতে যদি এইভাবে বিভিন্ন কান্ট্রিতে আমাদের এই জায়গার এই নৌকা বোটগুলো যদি নেয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হইবে। আটঘরের নৌকা বিদেশের মাটিতে যাওয়ায় আমি মনে করি আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি অনেক বড় ধরনের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আমাদের স্থানীয় কারিগর নৌকা বানাইতে আছে এবং জার্মানি থেকে আরো অর্ডার আসে বিভিন্ন রাষ্ট্র থেকে, তাতে আমাকে ভালো। তারপর কারিগররা সুন্দর করে নৌকা বানাবে, কারিগর উৎসাহ পাবে। জার্মানিতে নৌকা যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন জেলা প্রশাসন। এটা তাদের দেশে পানিতে ব্যবহারের জন্য নয়, তাদের দেশে শোপিস হিসেবে তারা ব্যবহার করতে চাচ্ছে এবং এটা আলাপটুকু পুরোটাই প্রাথমিক পর্যায়ে জার্মানিতে পাঠানো হবে। তাদের যদি পছন্দ হয় তার পরবর্তীতে আমরা সরকারি লেভেলে এটা যোগাযোগ করে কিভাবে দেশের বাইরে পাঠানো যায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ। ঐতিহ্যবাহী এই নৌকা দেশের গণ্ডি পেরিয়ে বাজার তৈরি করলে অর্থনৈতিক সমৃদ্ধির দুয়ার খুলবে বলে আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।